মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাই অনির্বাণ সবসময় অশান্তি করছে। ওরা বাড়ি এসছে যেন সুখে থাকতে পারছে না। ওর মা আরও ওদের জীবনে যেন একটা জটিলতার সৃষ্টি করছে। এক এক সময় এক এক মেয়ে নিয়ে ঝামেলা শুরু হয়েছে। অনির্বাণ কাজ করতে বসেছিল, সেই সময় ওর মা বলছে, অনি, তুমি সেই কোর্টে গেলে, যে মেয়েটা তোমার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই নীলাঞ্জনার কেস চলছে, তুমি তার জন্য কোর্টে গেলে? তখন বলছে, দেখো মা, আমি নীলাঞ্জনার জন্য যাইনি, আমার সব কথাই মনে আছে। আমি গিয়েছিলাম স্রোতের জন্য। স্রোতকে আমি লিটল সিস বলি, আমার নিজের বোন বলে ভাবি, ওকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য গেছিলাম। বলছে, আমি সব বুঝি। তোমার বউ নাকি কান্না কেঁদেছিল, সেই জন্য তুমি যেতে বাধ্য হয়েছিলে। অনির্বাণ কী বলবে বুঝতে পারে না, রোজ ওদের ঝামেলা অশান্তি সংসারে লেগেই আছে। সেই সময় রাই বাচ্চা কোলে নিয়ে এসছে, ওখানে বেবি কটে শোয়াচ্ছে, সব শুনতে পাচ্ছে। এই সব থার্ড ক্লাস ফ্যামিলি, এরা আমার ভাগ্যে জুটেছে। এইরকম একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমি তো ভাবতেই পারি না, সমাজে পরিচয় দিতে পারি না। এই রকম মেয়ে আমি হলে তো চেষ্টা করতাম যাতে ওর শাস্তি হয়, তা না ওকে ছাড়ানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে, যে কিনা আমার ছেলের এত বড় ক্ষতি করতে চেয়েছিল। কতবার করে বিয়ে করছে, একে একবার বিয়ে ওকে একবার বিয়ে, কী চরিত্র, যা খুশি বলে যাচ্ছে। বলছে, অনি, আমি তোমাকে বলেছিলাম যখন কোয়েল চলে গেল তখন তুমি সিমরানকে বিয়ে করো, তোমাকে আর ওকে খুব ভালো মানায়, তুমি আমার কথা শুনলে না। একটা থার্ড ক্লাস ফ্যামিলিতে তুমি বিয়ে করলে, এই তো তোমার বউয়ের চিড়ি, যে সব সময় নাকি কান্না কাঁদছে। রাই আর সহ্য করতে পারেনি, বলছে যে এখনও তো সেটা করতে পারেন, কেন করছেন না, এত চিন্তা করছেন। অনির্বাণকে বলছে, আচ্ছা অনির্বাণ, আমি কি তোমাকে কোর্টে যেতে বলেছিলাম? বলছে, আবার তুমি শুরু করলে, তুমি আর মা যা কাণ্ড করছো আমি আর সহ্য করতে পারছি না। বলল যে তুমি তো একবার বলো, আমি তো তোমাকে যেতে বলিনি, আমি জানি আমার বোন তোমার সাথে কি করেছিল, সেই জন্য আমি তোমাকে এই কেসটা থেকে দূরেই রেখেছিলাম, কিন্তু তুমি তো স্বেচ্ছায় গেছিলে। অনির্বাণ বলল, দেখো মা, রাই আমাকে কিছু বলেনি, আমি গিয়েছিলাম, তোমাকে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু ওর মা কিছুতেই বিশ্বাস করছে না, এত চিৎকার চেঁচামেচি করছে যে বাচ্চাটা ঘুমোচ্ছে, বারণ করছে। সেই সময় বেল বেজেছে, খুলে দিয়েছে, খুলতেই দেখছি সিমরান এসছে। সিমরান এসে বাচ্চাটাকে দেখে বলছে, ও মা, বিল্লি সোনা এখানে? রাইকে দেখে বলছে, আচ্ছা আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর আমি ওকে খুব আদর করব। ওখানেই দাঁড়িয়েছিল, সিমরানকে নিয়েও কথা হচ্ছে। সিমরান তখন বলল, আমি ভেতরে যাচ্ছি ফ্রেশ হতে। এত চিৎকার চেঁচামেচিতে বাচ্চাটা কেঁদে উঠেছে। রাই ওকে নিয়ে ঘরে চলে গেল। শাশুড়ি মা বলছে, অনি, তুমি এত জোর চিৎকার করলে কেন? বলছে, তুমিও তো কম চিৎকার করছো না, কি দরকার ছিল বলো? বাচ্চাটার ঘুম ভেঙে গেল, উঠে গেল। এদিকে স্রোতকে ওর শ্বশুরমশাই বোঝাচ্ছে যে তুই যে কাজটা করেছিলি একেবারেই ঠিক না, বিপদ হতে পারত। আর সার্থককেও আমি দোষ দিতে পারি না, ও তোকে খুব ভালোবাসে, তাই তোকে যে গুলি করেছে তাকেও ছেড়ে দেবে এরকম কখনোই হতে পারে না। সেই জন্য ও চেয়েছিল অপরাধী শাস্তি হোক, তোকেও তো বুঝতে হবে। আর তুই এত বড় রিস্ক নিয়েছিলি, তোর তো জীবনটা শেষ হয়ে যেতে পারত, তখন কি হতো? এরপর থেকে যদি এরকম কোনো ঘটনার সম্ভাবনা থাকে আমাকে অবশ্যই আগে জানাবি, না হলে উকিলের পরামর্শ নিবি, সমস্ত আটঘাট বেঁধে কাজ করবি, মনে থাকবে তো? তখন বললো, হ্যাঁ বাপি, মনে থাকবে। বললো, যা ওপরে গিয়ে ফ্রেশ হ, না হলে আবার সার্থক ভাববে আমি তোকে আবার মাথায় তুলছি। ও হেসে ওপরে চলে গেল। সার্থক ঘরে ছিল, নিজে রেডি হচ্ছে, তাকাচ্ছে জুলজুল করে। এদিকে দেখেছি সার্থক বলছে, তুমি আমার কাছে এসো, রাতেবেলা শোবে, ক্রিম মাখছে। তখন বলছে, কি ব্যাপার বলো? বলছে, আচ্ছা তুমি এত বড় বিপদের সম্মুখীন হলে কি করে? তোমার একবারও মনে হলো না যে তোমার বিপদ হতে পারে, তোমার মেজদিকে বাঁচাতে গিয়ে তুমি হয়তো জেল খাটলে?
বললো তো খারাপ কি হতো, আমাকে তো আর কেউ ভালোবাসে না। বললো দেখো এরকম বলো না স্রোত, তোমার জন্যই আমি এত বড় মিথ্যে কথা বলতে বাধ্য হলাম, আমি মিথ্যে বলতে চাইনি। বললো তাহলে কেন বললে, তুমি কি আমায় ভালোবাসো? বললো দেখো এইসব কথা বলো না। বলছে তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমি জেলে গেলে কী হতো, তুমি গিয়ে দেখা করতে, আমায় ভালো ভালো খাবার দিয়ে আসতে। বলছে হাসি মজা করো না, এই রকম আর কখনো করবে না। আমি দেখলাম যে তোমার বিপদ হতে পারে, সেই জন্য আমি তোমার পাশে দাঁড়ালাম। মিথ্যে কথা বলতে হলো, তুমি যেটা করেছো ঠিক কী করেছো? বলছে কি করব বলো, মেজদি যত অন্যায় করে থাকুক না কেন আমার তো দিদি, তাকে তো আমি বিপদে ফেলতে পারি না। তখন বললো দেখো তোমার আমার মধ্যে আর কোনো কথা লুকিয়ে রাখবে না, তাহলে এত ঝামেলা কিন্তু হতো না, প্রথম থেকে যদি জানাতে। ওদের মধ্যে মিল হয়ে গেল। বলছে আমি যদি সব কথা না বলি তখন তুমি কি করবে? বলছে তোমার পেট থেকে কি করে কথা বলতে হয় সে আমি জানি, আমি ঠিক কথা বের করব। ওরা খুব হাসছে। এদিকে রায় বাচ্চা নিয়ে ঘরে ছিল, অনির্বাণ উঠে চলে গেল। ওর মা বলছে অনি তুমি ঘরে চলে গেলে? অনির্বাণ আসাতে মুখ ভার করে আছে, বলছে বিল্লি ঘুমিয়ে গেছে, ভালো হয়েছে। অনির্বাণের কাছে জানতে চেয়েছে আচ্ছা তুমি কি সিদ্ধান্ত নিলে? অনির্বাণ বলছে আবার তুমি শুরু করলে, বাইরে মা আবার ঘরে তুমি। বলছে না তোমাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে, তোমার মা সবসময় বলছে যে সিমরানের সঙ্গে তোমার বিয়ে হলে ভালো হতো, তোমাদের খুব ভালো মানায়, তাহলে তুমি সেই সিদ্ধান্ত নাও। বলছে যে তুমি এরকম করো না, তোমার ন্যারো মাইন্ড হয়ে যাচ্ছে, কেন তুমি এরকম করছো? মা ওরকম ভুলভাল কথা বলে, বাবা দেখো না এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বার করে দেয়, তুমি কেন পারছো না? কিন্তু রাই বলল দেখো আমি আর সহ্য করতে পারছি না, তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই নিয়ে ওদের মধ্যে এত অশান্তি হচ্ছে যে অনির্বাণ আবার ঘরের বাইরে চলে গেল। রাত হয়ে গেছে, শুয়ে পড়েছে। দেখছে রাই যে অনির্বাণ ঘরে এলো না, অনির্বাণ সিমরানের সাথে গল্প করছে। এদিকে মাঝখানে সিমরান এসে বাচ্চাটাকে নিয়ে গেছিলো, ওদের পার্সোনাল স্পেসে ঢুকে পড়েছিল। অনেক কথা শুনিয়ে দিয়েছে রাই, বলেছে আমাদের তো পার্সোনাল কথাও থাকতে পারে তোমাকে ছাড়াও। সিমরান বলল আমাকে নিয়ে তোমরা নিজেদের মধ্যে লড়াই করো না। ও ওখান থেকে চলে গেছিলো, কিন্তু অনির্বাণ সিমরানের সঙ্গে কথা বলতে গেছে। কথা বলছে, বলছে দেখ রাই আগের মতো আর নেই, ওকে আমি কত বোঝানোর চেষ্টা করছি, তোর সাথে কি আমার সেরকম কোনো সম্পর্ক, কিন্তু কিছুতেই ও বিশ্বাস করছে না, একটা সন্দেহবাতিক মন হয়েছে, কেন যে এরকম ন্যারো মাইন্ড। বলছে দেখ আমি হলেও এরকম করতাম, আমি যে কেন এখানে এলাম, তুই বরং একটা ব্যবস্থা কর, আমি এই বাড়ি থেকে চলে যাব, প্রথমটা সাহায্য কর, তারপর আমি ঠিক করে নেব। বলছে তুই বললি ভালো কথা, কিন্তু তুই যদি এখন বাইরে থাকিস তখন রাই হয়তো আমার পেছনে ধাওয়া করবে, ভাববে আমি তোর সাথে দেখা করতে যাচ্ছি, গল্প করতে যাচ্ছি, সেটা করলে হবে না। ওর মনের মধ্যে একটা সন্দেহবাতিক একটা সত্তা কাজ করছে। আমি তোর সাথে কথা বললেই কীরকম রিয়াক্ট করে দেয়, কেন করে, আমরা তো ভালো বন্ধু। বলছে রাই তো সেটা বুঝতে পারছে না, যে কোনো স্ত্রীর পক্ষেই এটা ভাবা ঠিক যে তার বান্ধবীর সাথে গল্প করছে, রাত 2টো বেজে গেছে, তখনও অনির্বাণ আসেনি, বিছানা ফাঁকা। রাই তাই উঠে এলো, রায়ের নামে অনেক কথা বলছে সিমরানকে। সিমরান বলছে তুই বুঝতে পারছিস না, রাই সদ্য মা হয়েছে, ওর পাশে তোকে থাকতে হবে। বলছে আমি কি ওর পাশে থাকিনি, কিন্তু এখন এমন ব্যবহার করছে ও যেন একটা বোঝার মতো হয়ে উঠেছে, আমি আর ওকে নিয়ে যেন ভালো থাকতে পারছি না। সেই সময় চলে এসছে রায়, বলছে ও তা তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? বলছে ওই দেখ এসে গেছে। সিমরান বলল দেখো রাই, আমি বলেছিলাম আমি অন্য জায়গায় চলে যাব, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা। অনির্বাণও ঠিকঠাক কথা বলছে না, ওকে বোঝানোর চেষ্টা করছে সিমরান, কিন্তু অনির্বাণও এবার ক্ষেপে উঠেছে। ও স্বাধীনভাবে চলতে চায়, ওর জীবনটা ও নিজের মতো কাটাতে চায়, কোনো বাধা জায়গায় থাকতে চায় না। এই যে রাই বারবার ওকে আটকানোর চেষ্টা করছে, ও আটকে থাকতে পারবে না। কোথা থেকে সিমরান চলে এসছে, সিমরানের সাথে মাঝরাত অবধি গল্প করছে, এটা যে ঠিক করছে না সেটা বুঝতে পারছে না, তার স্ত্রী কষ্ট পাচ্ছে।
যে মুহূর্তগুলো ওরা কাটিয়েছিল বাচ্চা হওয়ার সময়, সেই মুহূর্তগুলো আর খুঁজে পাচ্ছে না রাই। অনেক সময় দিচ্ছে সিমরানকে। কে এই সিমরান, যার প্রতি এত দুর্বলতা অনির্বাণের? মেনে নিতে পারছে না। রাইও এবার ক্ষেপে উঠেছে, একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে। এই যে বাচ্চা হয়েছে এত কষ্ট করে, তারপরেও এই অবস্থা, স্বামী, সন্তান, সংসার সবই আছে, কিন্তু সুখটা নেই। সুখটা যেন কোথায় উড়ে পালিয়ে গেছে। সিমরান না এলে হয়তো এই অশান্তির সৃষ্টি হতো না। একটার পর একটা ঝামেলা ওদের জীবনে যেন এসেই চলেছে। এদিকে দেখেছি সার্থক স্রোত নিজেদের মধ্যে সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়েছে, কিন্তু অনির্বাণ আর রাই সেই সিমরানকে নিয়ে ঝামেলা করে যাচ্ছে। ওদের জীবনে কি ঘটবে দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।